দেখো তাহলে আজকে টপিক কি আছে বলো? জল দূষণ। দেখে নাও জল দূষণ। দেখো জল দূষণের আগে তোমাদের যেটা জানতে হবে সেটা কি, জলের উৎস সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? জলটা আসলে কোত্থেকে বা জলের কতটা জল আছে না আছে, ঠিক আছে? দেখো যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল কবে মনে আছে? পৃথিবী সৃষ্টি হয়েছিল কবে? 460 কোটি বছর আগে। কত? 460 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল, তাই তো? এবং যখন সৃষ্টি হয়েছিল পৃথিবী কেমন ছিল? উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, তাই তো? পৃথিবীতে কোনো রকম প্রাণের অস্তিত্ব কিছুই ছিল না, তাই তো? পৃথিবী যখনই যত দিন যেতে থাকে তত কি হয়? পৃথিবী ঠান্ডা হতে থাকে। পৃথিবীর উপরে যে সারফেস বা যেটাকে বলা ভূপৃষ্ঠ যেটা বলা হচ্ছে, ওটা কি হতে থাকে? আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হয়ে আস্তে আস্তে কী হতে থাকে? যে বাষ্পগুলো ছেড়ে দিয়েছিল সেটাকে আস্তে আস্তে মেঘের সঞ্চয় করে বৃষ্টি আকারে পৃথিবীর উপরে ঝরে পড়ে এবং সেটা আরও বেশি ঠান্ডা হয়ে যায়, বুঝতে পারছো? এবং যে সমস্ত পৃথিবীর উপরে যে এরকম এবড়ো খেবড়ো জায়গাগুলো ছিল, ঠিক আছে, এরকম এবড়ো খেবড়ো পৃথিবী কিন্তু এরকম সাইজ, কিন্তু পৃথিবীকে আমরা যে এরকম গোল দেখি এটা পৃথিবীর গোল সাইজ না, কিন্তু পৃথিবীর সাইজটা অ্যাকচুয়ালি কেমন? এরকমটা, বুঝতে পারছো? এবার যখনই পৃথিবীর এই জায়গাগুলো জলগুলো ভরে যাওয়ার ফলে কী হয়েছে? এরকম গোলাকার সাইজ নিয়েছে, বোঝা যাচ্ছে? জলটা ভরে যাওয়ার ফলে কেমন হয়েছে সাইজটা? এরকম গোলাকার হয়েছে। নাহলে কিন্তু পৃথিবীকে যদি জলহীন অবস্থা দেখা তাহলে কেমন লাগবে দেখতে? ঠিক এরকমটাই দেখতে লাগবে, বোঝা যাচ্ছে আমি কী বলেছি? তাহলে পৃথিবী এটা, তাহলে এই যে অংশটা, এই যে অংশগুলো দেখাচ্ছি, ঠিক আছে, ডট ডট দিয়ে, এই অংশটা কি বলতো? জল, তাই তো? তাহলে পৃথিবীতে যদি দেখা হয় যে পৃথিবীতে দেখতে পাবে তিন ভাগ কি রয়েছে? 3 ভাগ রয়েছে জল, আর 1 ভাগ রয়েছে কি? হ্যাঁ, 1 ভাগ রয়েছে স্থল, বোঝা গেছে? 3 ভাগ জল, 1 ভাগ স্থল, বোঝা গেছে? তার মানে কি, দেখো পৃথিবীকে যদি 4 ভাগ করা হয়, পৃথিবীর সারফেসটাকে 4 ভাগ করা হয়, তার মধ্যে 3 ভাগ পাবে কি? 3 ভাগ জল পাবে এবং মাত্র তুমি 1 ভাগ স্থলভাগ পাবে, তাই তো? তাহলে পৃথিবীতে কতটা পরিমাণ জল আছে বোঝা যাচ্ছে? কিন্তু বলো সেই জল কি আদৌ কি খাবার জন্য উপযুক্ত? হ্যাঁ, নিশ্চয়ই না। কারণ পৃথিবীতে দেখো, পৃথিবীতে যদি জলের পরিমাণকে যদি 100% ধরা হয়, 100% ধরা হয়, পৃথিবীর যে টোটাল যে জলটাকে যদি 100% ধরে নাও, বা 100 লিটার ধরো, 100 লিটার, তাহলে তুমি 97% কী পাবে বলো? 97% পাবে লবণ জল বা লবণাক্ত। কী পাবে? 97% পাবে লবণাক্ত জল। আর মাত্র কত পার্সেন্ট পাবে? মাত্র 3% পাবে কি? ভালো জল বা স্বাদু জল। ওটা কি বলা হয়? স্বাদু জল বলা হয় বা ভালো জল, যেটা খাবার উপযুক্ত জল পাবে। বোঝা যাচ্ছে আমি কি বলেছি? খাবার উপযুক্ত জল পাবে মাত্র 3%। এবং যদি আবার এই 3%কে 100% ধরো, এই 3%কে যদি 100 ভাগ ধরে নাও, তাহলে দেখো মাত্র 2%, মাত্র 1%-এরও কম, 1% মানে কত? 68%, 68 না, 68 না, সরি, ওটা হচ্ছে কত পার্সেন্ট? তার মানে প্রায় 29 পয়েন্ট সামথিং, মানে কতটা বলছি, ওটা হচ্ছে ওই পয়েন্ট কত 33% কি এরকম 32%, ঠিক আছে? মানে 32% টাইপের মতো তুমি কি পাবে যেটা আমরা মাটিতে রয়েছে, বায়ুমণ্ডলে রয়েছে, ভালো করে বুঝবা। আর যেটা আর বাদ বাকি যেটা আছে মানে কত? 77%, তাই না? 77% মতো সেটা কোথায় পাবে? 77 কেন, 67, তাই তো?
67% মতো কোথায় পাবে, সেটা হচ্ছে দেখা গেলো যে সেটা রয়েছে কোথায়, অ্যান্টার্কটিকা মহাদেশে বরফ হয়ে রয়েছে। মানে আমাদের কাছে মাত্র কত পার্সেন্ট, বুঝতে পারছো? মানে আমাদের থেকে যদি 100%-এর ধরা হয় তাহলে কত, 0.68%, বুঝতে পারছো? ক্লিয়ার জিনিসটা? মানে আমাদের কাছে দেখো খুব জলের পরিমাণ, যেটা খাবার জল বা যেটা হচ্ছে স্বাদু জল যেটাকে বলা হচ্ছে, সেটা পরিমাণ আমাদের কাছে খুবই কম রয়েছে, বুঝতে পারছো? খুবই কম, খুবই কম। সেটা না থাকার ভিতরে সেটা রয়েছে কোথায়, মাটির নিচে রয়েছে, সেটা রয়েছে বায়ুমণ্ডলে মেঘ হয়ে রয়েছে যেটা, তাই তো? তারপরে মনে করো হচ্ছে নদীতে রয়েছে, পুকুরে রয়েছে, এগুলো সব কি, এগুলো সব স্বাদু জল বা মিষ্টি জল বলা হচ্ছে, বোঝা যাচ্ছে? স্বাদু জল বা মিষ্টি জল বলা হচ্ছে। আর সমুদ্রের জল যেটা, ওটা কখনো যদি সমুদ্রে গিয়ে থাকো তখন দেখতে হবে ওই জলটা কখনো খাবার উপযুক্ত নয়। মানে মুখে গেলে তুমি কি করবে, মানে খাওয়া তো দূরের কথা, তোমার কি হবে, তোমার গা গোলাবে। মানে এতটা লবণ থাকে যে সেটা অনুপযুক্ত টোটালি, ঠিক আছে? ওই জলটাকে কী করা হচ্ছে, ওই জলটাকে আবার মেশিনের সাহায্যে কী করা হয় বর্তমান সময়, কী করা হচ্ছে বলতো, সমুদ্রের জলকে মেশিনের সাহায্যে ওই লবণটাকে বের করে নিয়ে কী করা হচ্ছে, এই জলটাকে বার করা হচ্ছে। কিন্তু ওই জলটা খুব বেশি শরীরের পক্ষে খুব বেশি উপকারী না, যতটা না মাটির নিচের জলটা উপকারী হয়, ঠিক আছে? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে দেখো, যে 3% জল রয়েছে কি স্বাদু জল, আর বাদ বাকি রয়েছে কি লবণাক্ত জল। কোনো সমস্যা নেই, বোঝা যাচ্ছে? এই 3% ভিতরে, এই 3%-এর ভিতরে ভালো করে বুঝবা, এই 3%-এর ভিতরে মনে রাখবা 2% জল কোথায় রয়েছে, মরু অঞ্চল, এই কী আছে ওটা, আন্টার্কটিকা মহাদেশে, ঠিক আছে? বা এটা কী বলবো, এটা কুমেরুতে লিখি, কুমেরুতে, বোঝা গেছে? আর মাত্র 1% জল আমরা কি করছি, আমরা খাই, মাত্র 1% জল আমরা খাই, বুঝতে পারছো? মাত্র 1%, এই 100 ভাগের ভিতরে মাত্র 1% জল আমরা খেতে পারি, আর বাদ ভাগের সব হচ্ছে কি আমাদের কোনো কাজেই লাগে না। তাহলে মূলত এই 1% জলটাকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি, তাহলে কী হবে, একসময় জলের ঘাটতি দেখা যাবে, তাই তো? এবার দেখে নাও আজকে যে টপিকটা দেখে নাও, এবার দেখে না, আমরা যে জায়গাতে বাস করি, তাই তো? আমরা কোথায় বাস করি, সমতল ভূমিতে বাস করি। আমাদের ভূমিটা কেমন, আমাদের যে জমিটা বা আমাদের যে ভূমিরূপটা কেমন, নরম প্রকৃতির, তাই তো? মাটিতে জল দিলে কী হয়, জলটা মাটির নিচে সঞ্চয় হতে পারে, তাহলে আমাদের দিকে জলটা খুব সহজেই পাওয়া যায়। আমরা হয়তো জলের সমস্যাটা বুঝতে পারি না, কিন্তু দেখা গেল বাইরে তুমি অন্য কোনো স্টেটে বা বাইরে কোনো দেশে যদি যাও, সেই সমস্ত দেশগুলোতে দেখতে পাবে মানে জলের কষ্ট ভীষণ। ওরা ঘন্টার পর ঘন্টা মাত্র এক বালতি বা একটা কোনো একটা পাত্রে জল ভরার জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কেটে যাচ্ছে, একটা দিনটাই কেটে গেল, দেখা গেল জল আনতেই কেটে যাচ্ছে, ঠিক আছে? মানে এতটা জলের কষ্ট। কিন্তু আমাদের দিকে কোনো সমস্যা কেন হয় না, কারণ আমাদের দিকে জলটা পায়, মাটির নিচে জলটা পাওয়া যায়। কিন্তু অন্য জায়গায় গেলে তুমি কী করবে না, মাটির নিচে জল পাবে না। কেন? কারণ সেখানকার মাটিটা কেমন, সেখানকার মাটিটা হচ্ছে পাথুরে মাটি, ঠিক আছে? সেই পাথরের ভিতর দিয়ে জলটা চুয়ে ভিতরে প্রবেশ করতে পারে না, যে কারণে কি ওখানকার জলটা তোলা সম্ভব হয় না। কিন্তু আমাদের দিকে কি, আমাদের দিকে চাইলে কি হয়, আমরা তুলতে পারি, বোঝা যাচ্ছে জিনিসটা? এবার দেখে নাও, তাই বলছি দেখো, পৃথিবীর মোট জলকে যদি 2 লিটার ধরো, তাহলে একটা মনে করো, একটা 2 লিটারের যে বোতলগুলো হয় না, ঠিক আছে, যাক 2 লিটারের যে বোতলগুলো হয় না, 2 লিটারের বোতল, মনে করো এই জলটা, টোটালটা জল আছে, টোটালটা যে জল থাকে, মাত্র দেখো 2 চামচ জল, কতগুলো চামচ বলেছো ওটা, হ্যাঁ বলছি 12 চামচ জল। এই 2 লিটারের বোতল থেকে যদি তুমি 12টা চামচ জল, 12 চামচ জল যদি তুলে নাও, সেটা হচ্ছে আমাদের খাওয়ার জল, মানে সেটা আমরা খেতে পারবো, আর বাদ বাকি জল সব লবণাক্ত জল। এই 2 লিটার জলের ভিতর থেকে মাত্র 2 চামচ জল তুলে নিলে যতটা জল হবে, সেই জলটা আমাদের খাওয়ার জল, আর বাদ বাকি সব কি লবণাক্ত জল। মানে কতটা বুঝতে পারছিস তো, কতটা কম আমাদের খাবার জল, বুঝতে পারছিস? হ্যাঁ, জিনিসটা বুঝতে পারছিস? এবার দেখ, উপরে তো দেওয়া আছে, দেখ পৃথিবীর মোট 100 ভাগের দেখ 97 ভাগ কি আছে, নোনা জল আছে, বাদ বাকি 3 ভাগ আছে কি আছে, 3 ভাগ হচ্ছে স্বাদু জল বা যেটাকে বলা হচ্ছে মিষ্টি জল, তাই তো? আর আর 97% কি আছে, ওটা হচ্ছে নোনা জল, যেটা বললাম, ঠিক আছে? এবার দেখে নাও জলের কীভাবে জল দূষিত হয়, তা দেখে নাও।
তাহলে এই সামান্য পরিমাণের জল আমাদের কি করতে হবে, মূলত রক্ষা করা উচিত, তাই তো? কিন্তু না, আমরা মানুষ জঘন্য জাতি, তাই তো? কারণ মানুষ যেখান থেকে উপকার পাবে সেখানে বেশি ক্ষতি করে, বুঝতে পারছো? মানুষ যেখানে বেশি আগে উপকারটা পাবে, মানুষ সেখানে আগে বেশি ক্ষতি করে, বুঝতে পারছো? তার মানে দেখো, মানুষ জল থেকে উপকার পাচ্ছে তো, কিন্তু মানুষ কি করে বলো তো, জলটাকে দূষিত করবে আগে। কিন্তু ওরা ভবিষ্যতের কথা ভাবতে পারে না যে যে এক সময় তো জল পাওয়া না যেতে পারে, ওটা কখনো ভাবতে পারে না। তা দেখে নাও, ওটা বলার বিষয় না। দেখো দেখো তাহলে জল কোন কোন কারণে দূষিত হয়? দেখো, শিল্প কারখানা থেকে। প্রথমত জল দূষণ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। জল দূষণের কারণ, দূষণের কারণ দেখো, প্রথমত দেখো যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে শিল্প থেকে। শিল্প থেকে, দেখো শিল্প থেকে কিভাবে দূষিত হয়, শিল্প থেকে কিভাবে দূষিত হয় দেখে নাও। দেখো বেশিরভাগ শিল্পগুলি, বেশিরভাগ, তুমি যদি কোনো শিল্প দেখো, বেশিরভাগ শিল্পগুলো দেখতে পাবে কোথায় গড়ে উঠেছে বলো তো? নদীর তীরে। নদীর তীরে, কোনো জল ধরার পাশে, বড় কোনো লেকের পাশে, ঠিক আছে? কেন গড়ে ওঠে? কারণ কোনো শিল্প যদি গড়ে তুলতে যাও, তোমাকে আগে ফার্স্টে কী দরকার বলো তো? আগে তোমার যেটা দরকার সেটা হচ্ছে জল। মেশিন গরম হতে গেলে, ঠান্ডা করতে গেলে জলের প্রয়োজন হতে পারে, তাই তো? বা তুমি কোনো কিছু, তুমি কোনো শিল্প তুমি যদি গড়ে তুলতে যাও, আগে তোমার ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে জল, তাই তো? এবার মেশিন চালাতে গেলে মূলত তেল মোবিলের যে ব্যাপারগুলো থাকে, তাই তো, সেগুলো লাগে, তাই তো? এবার মেশিনটা চালানোর পরে মেশিন থেকে যে অতিরিক্ত তেলটা অনেক সময় কী হয়, জলের মাধ্যমে কী হয়, বাইরে বেরিয়ে আসে, এবং সেটা মিশে যায় কোথায়? কোনো সমুদ্রে বা মিশে যেতে পারে, বা কোনো প্রধান নদীতে গিয়ে মিশতে পারে, তাই তো? বা কোনো হ্রদে গিয়ে মিশতে পারে, বা কোনো পুকুরে গিয়ে মিশতে পারে। এর ফলে কী হবে, সেই পুকুর বা হ্রদ বা সেই নদী বা সমুদ্রের জলটা কী হবে, দূষিত করে ফেলবে। যার ফলে কী হয়, অনেক সময় কলকারখানা, অনেক সময় না, এটা ম্যাক্সিমামটা দায়ী হচ্ছে কলকারখানাগুলো, ঠিক আছে? জল দূষণের পিছনে দায়ী হচ্ছে কলকারখানাগুলো। ইভেন যে এখন চর্মশিল্প, যেটা চর্মশিল্প মানে পশুদের চামড়া থেকে যে সমস্ত শিল্পগুলো তৈরি হয়, চর্মশিল্প যেটাকে বলে, সবচেয়ে বেশি জল দূষিত হয় কোথায়? ওই চর্মশিল্পে। কারণ কি, ওই যে চামড়াটাকে ধোয়া, এটা ওটা করা, ঠিক আছে? বা কি ওটা অনেক রকম যে যন্ত্রাংশ দিয়ে যে সমস্ত কাজবাজগুলো হয়, ওই সমস্ত কাজবাজগুলো করতে গিয়ে প্রচুর পরিমাণে কী হয়, জলের প্রয়োজন হয়। যার ফলে কী হয়, ওই জলটাকে দূষিত করে ফেলে। কাঁচা চামড়া যদি জলে ধোয়া হয় তো কেমন হবে? জিনিসটা গন্ধ হয়ে যাবে, একসময় কি নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তাই তো? তাহলে ওই চর্মশিল্পগুলিতে বেশি করে কী হয়, এই জল দূষণটা বেশি হয়, বোঝা গেছে? বা শিল্প কলকারখানাগুলোর মধ্যে বেশিরভাগ জল দূষণগুলো হয়ে থাকে, বোঝা গেছে? তারপরে দেখে নাও, তারপর এখানে দেখো কি বলেছে। তাছাড়া কি, এছাড়া যে শিল্প কারখানাতে বিভিন্ন যখন কেমিক্যালটা ওটা ব্যবহার করা হয়, সেই কেমিক্যালগুলো ফেলাচ্ছে কোথায়? নদীতে বা কোনো একটা জায়গায়, কোনো জলধারকে ফেলছে। যার ফলেও কী হচ্ছে, জল দূষণগুলো হয়, ঠিক আছে? আর মেন হচ্ছে চর্মশিল্প কিন্তু ভীষণ দায়ী জল দূষণের পিছনে, ঠিক আছে? দেখো গৃহস্থলী থেকে জল দূষণ, গৃহস্থলী থেকে দেখো, গৃহস্থলীতে কীভাবে জল দূষণ হয় তুমি ভেবে দেখো। আমরা বাড়িতে যে সমস্ত কাজগুলো করি, তাই তো, কি কাজ করে থাকে? বাসন মাজা, কাপড় কাচা, বা আরও যে সমস্ত কাজবাজগুলো হয়, ঠিক আছে, জলে ধোয়া, সেগুলোকে গ্রামাঞ্চলে যেগুলো হয়, ঠিক আছে, বা শহরে গেলে দেখো সমস্ত কাজবাজগুলো কী হচ্ছে, সব হচ্ছে তো, তাই তো? তুমি দেখো সেই ফল সবজি কাটা থেকে শুরু করে তুমি কি চাল ধোয়া পর্যন্ত সমস্ত কাজ, ঠিক আছে, মাছ ধুচ্ছো, কে করছো, সমস্ত কাজগুলো কোথায় হচ্ছে? জলে হচ্ছে, তাই তো? বা শহরে গেলেও সেই জলেই তো হচ্ছে, নাকি? না তারা অন্য কিছু দিয়ে ব্যবহার করবে? নিশ্চয়ই না। তারা আমরা কী করছি, আমরা গ্রামাঞ্চলেগুলো পুকুর ইউজ করছি, তাই তো? তাই এখানেও দূষিত হচ্ছে। শহরাঞ্চলে কী করছে, তারা নর্দমা, যে তার ট্যাপ ইউজ করছে, সেখান থেকে কী হচ্ছে, জলটা বেরিয়ে যাচ্ছে কোথায়? প্রধান খালে বেরিয়ে যাচ্ছে। সেখানকার জলটা দেখবে ভীষণ কালো, একদম মানে জঘন্য জল, ঠিক আছে, ভীষণ দুর্গন্ধযুক্ত জল চলে যাচ্ছে, তাই তো? তাহলে এটা কি, এটা একটা এটা কিসের জন্য হচ্ছে? এটা মানুষের গৃহস্থলী থেকে হচ্ছে এটা, তাই তো? মানুষের গৃহস্থলী থেকে যে সমস্ত জলটা মানুষ ব্যবহার করে ফেলছে, সেই জলটা চলে যাচ্ছে কোথায়? খালের মাধ্যমে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই সমস্ত কাজগুলো হচ্ছে, তাই তো? দেখো এখানে দেওয়া আছে, দেখো
এখানে দেওয়া আছে দেখো, গৃহস্থলী দৈনন্দিন নানা খাবার একটু দৈনন্দিন রান্না, তারপরে খাবার আছে, খাবারের ধোয়া ধোয়া আছে, তাই তো। তারপরে কি আছে, শৌচাগার বা মলমূত্র, সাবান, ডিটারজেন্ট বা ফিনাইল, এই সমস্ত থেকে নানা রকম কাজে কি হচ্ছে, বা গরু তারপরে হচ্ছে ছাগল বা যে সমস্ত গবাদি পশুগুলো আছে সেগুলোকে স্নান করানো, তাই তো। যার ফলে কি হচ্ছে, জলটাকে দূষিত করছে। তাছাড়া আর কি আছে, প্রাকৃতিক কারণে হতে পারে। প্রাকৃতিক কারণ কী কী আছে দেখো, যেমন হচ্ছে মনে করো কোনো পুকুরে মনে করো মাছ মরে গেছে, কোনো একটা কারণে, প্রাকৃতিক কারণে সে মাছ মরে গেছে, বা মনে করো পুকুরে হচ্ছে কোনো গাছের পাতাগুলো পড়ে কী হয়েছে, পচে গেছে, পচে যাওয়ার ফলে সেই জলটা দূষিত হয়ে গেছে। তারপরে দূষিত জলে মাছ বাঁচতে পারছে না, তার জন্য কী হচ্ছে, মাছও খাবি খেয়ে কি একসময় মারা যাচ্ছে, তার জলটা আরও বেশি দূষিত হচ্ছে। এর ফলে কী হয়, জল দূষণ হয়ে থাকে, ঠিক আছে। তো যাই হোক, প্রথমত কী গেল, প্রথমত শিল্প গেল, দ্বিতীয় হচ্ছে গৃহস্থলী থেকে গেল। এবার দেখো কৃষিক্ষেত্র, ভালো করে বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট। কৃষিক্ষেত্র, দেখো কৃষিক্ষেত্রটা দেখো গ্রাম অঞ্চলে যেটা হয়ে থাকে আর কি, ঠিক আছে। কৃষিক্ষেত্র মানে কি, কৃষি জমিতে যে সমস্ত কাজবাজগুলো হয়ে থাকে, তার ফলে যে দূষণগুলো হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে কৃষিক্ষেত্র থেকে দূষণ। বোঝা গেছে আমি কি বলেছি? দেখো কৃষিক্ষেত্রে থেকে কীভাবে দূষিত হচ্ছে, কৃষিক্ষেত্রে দেখো না, গাছের বৃদ্ধির জন্য বা চাষবাস ভালো করার জন্য কি হচ্ছে, আমার কৃষকরা কি করছে, যে সারগুলো ব্যবহার করছে, কীটনাশক যে সারগুলো ব্যবহার করছে, এর ফলে কি হচ্ছে, সারগুলো ব্যবহার করার ফলে হয়তো ফসল ভালো হচ্ছে, কিন্তু বর্ষার সময় কি হচ্ছে বলো তো, ওই যে জমিতে সারগুলো ব্যবহার করা হয়েছিল সেই জমিটা কি হচ্ছে, বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে কোনো নদীতে বা কোনো নিচু জায়গায় গিয়ে পড়ছে, যেখানে জল জমে রয়েছে সেই নিচু জায়গায় গিয়ে পড়ছে। এবং ওই যে জলটা ধুয়ে ধুয়ে যাচ্ছে, ওর ভিতরে কী থাকে বলো তো, ওর ভিতরে থাকে নাইট্রোজেনযুক্ত উপাদান, তাই তো। আর গাছেদের বৃদ্ধিতে সাহায্য করে কি, নাইট্রোজেন, তাই তো, সাহায্য করে। এবং ওই নাইট্রোজেনযুক্ত উপাদান যখন কোনো জলে গিয়ে মেশে, তখন কী হয় বলতো, জলের যে শ্যাওলাগুলো কী হয়, ওদের বাড়বাড়ন্ত হয়ে ওঠে। দেখবি যদি কোনো পুকুরে শ্যাওলা যদি হয়ে থাকে, তাহলে তুই যদি আরও বেশি নাইট্রোজেনযুক্ত কোনো সার দিস, তখন দেখবি ওরা লাফিয়ে লাফিয়ে বেড়াবে মনে হয়, ঠিক আছে। মানে এতটা ওদের বৃদ্ধি পাবে, মনে হয় যেন ওদেরই রাজত্ব, বুঝতে পেরেছিস? তার মানে কি, ওই এবং মাছ তো দূরে থাক, ওদের যখন রাজত্ব চলছে, কারণ ওরা তো নাইট্রোজেন পেয়ে গেছে, ঠিক আছে, ওরা তো ভীষণ লাফালাফি করে বেড়াচ্ছে জলের ভিতরে, শ্যাওলা-টাওলাগুলো। এবং দেখ একসময় শ্যাওলাগুলো মারা যাবে, ঠিক আছে, মারা যাওয়ার ফলে ওই শ্যাওলাগুলো মারা যাওয়ার ফলে যে জলটা কী হয়ে যাবে, ভালো হবে না খারাপ হবে, পচে যাবে, কারণ শ্যাওলার যেগুলো পচে কী হয়, জলের সাথে মিশে গেছে, জলটা নষ্ট হয়ে যাবে। এবং জলের যদি কোনো মাছ টাছ থাকে, তখন কী হবে বলতো, জলের মাছগুলো মারা যাবে, ঠিক আছে। মাছগুলো মারা যাওয়ার ফলে কী হবে বলতো, জলটা একসময় বিষাক্ত হয়ে যাবে, বিষয়ের মতো হয়ে যাবে, ঠিক আছে, এবং দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এবং ওই যে ঘটনাটাকে কী বলা হচ্ছে, ওই যে ঘটনাটাকে বলা হচ্ছে ইউট্রোফিকেশন। কী বলা হয়, ইউট্রোফিকেশন। তাহলে বলবে কি, যদি কোশ্চেন আসে কিন্তু ইউট্রোফিকেশন কি, কোশ্চেন আসে ইউট্রোফিকেশন কি, তখন বলবে কিনা যে জমিতে ব্যবহার করা কীটনাশক বা নাইট্রোজেনযুক্ত সার জলের ধৌত প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা কোনো জলের উৎসে গিয়ে মেশে, এবং জলের মেশার ফলে জলের যে শ্যাওলা-টাওলাগুলো যেগুলো আছে, এগুলোর আরও প্রচুর পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে। এবং সেই শ্যাওলাটাগুলো একসময় মারা গিয়ে জলকে কী করে তোলে, বিষাক্ত করে তোলে, সেটাকে বলা হয় ইউট্রোফিকেশন। এবং ওই বিষটাকে নাম কি বলে বলা তো, ওই বিষটার নাম হচ্ছে স্ট্রিকনিন গ্যাস। ওই স্ট্রিকনিন কী বলে, ওই যে বিষটা উৎপন্ন হয় জলে, তার নাম হচ্ছে কি, স্ট্রিকনিন। বোঝা যাচ্ছে, স্ট্রিকনিন। এবার দেখো কৃষিক্ষেত্রতে গেল। এবার দেখো দেওয়া আছে তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ। তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ, দেখো তেজস্ক্রিয় পদার্থ মানে কোনগুলো, দেখো পারমাণবিক চুল্লি বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কাজ যেগুলো আছে, ঠিক আছে, ওই সমস্ত ক্ষেত্র থেকে যদি কোনো গ্যাস, যদি কোনো হচ্ছে আবর্জনা বা কোনো জল দূষণ ঘটিত যে সমস্ত উপাদানগুলো যদি কোনো জলে গিয়ে মেশে, তার ফলে যদি কোনো জল দূষণ হয়, সেটাকে কী বলা হচ্ছে, তেজস্ক্রিয় পদার্থজনিত দূষণ। বোঝা গেছে? যেমন দেওয়া আছে দেখো,
যে পারমাণবিক চুল্লি বা চিকিৎসা কেন্দ্র বা বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত যে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের পর সমুদ্রের বা নদীতে ফেলে দেওয়া হয়। পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে জল দূষণ ঘটায়। বা দেখবা কখনো যদি নদীর সাইডে যাও, দেখবা যত নোংরা সব কোথায়? নদীতে। যত নোংরা সব কোথায়? নদীতে। মানে নদীটাকে বলা হয়, ভারতবর্ষের নদীটাকে কি বলা হয় বলো জানো? মহা ডাস্টবিন বলা হয়। মহা ডাস্টবিন বলা হয়। হ্যাঁ, মানে কারণ মানুষ নদীটাকে এতটা বাজেভাবে ইউজ করে যে ভারতবর্ষের যে নদীটাকে বলা হয় মহা ডাস্টবিন। বুঝা গেছে? আমরা তো মাঝে মধ্যে তো ঘুরতে টুরতে যাই, দেখি মানে ব্রিজে যখন যাই তখন দেখি ব্রিজের উপর থেকে কী হচ্ছে, নোংরা সব ঝরঝর করে নিচে ফেলে দিচ্ছে। ঠিক আছে, এবার কি তাহলে কি জলটা দূষিত হচ্ছে? তো তারা তো সেসব বুঝবে না। বা ওই নোংরাটা যখনই কোনো প্লাস্টিক যদি কোনো কিছু ফেলে, মানে সেটা যদি কোনো পাড়ে গিয়ে জমা হয়, তখন কি পাড়টা ভেঙে যাবে। বুঝতে পারছিস তো? এইগুলো অনেক রকম সমস্যা, কিন্তু তারা বুঝবে না। ঠিক আছে, কাকে বোঝাবে? যাক, তেজস্ক্রিয় পদার্থ জনিত দূষণ, এটা গেল ক্লিয়ার এটা। এবার দেখো পরেরটা কি আছে, দেখো যে খনিজ তেল থেকে দূষণ। খনিজ তেল থেকে দূষণ। দেখো খনিজ তেলটা কি, দেখো খনিজ তেল হচ্ছে মাটির তলা থেকে আসছে। মাটির তলা থেকে যে সমস্ত তেলগুলো তোলা হয় তাকে কি বলা হয়? খনিজ তেল বলা হয়। কি বলা হয়? খনিজ তেল। ক্লিয়ার? এবার দেখো তো এই সমস্ত তেলগুলো যখন তোলা হয় বা সমুদ্রেও অনেক সময় কী বলতো, দেখো পড়েছো না যে ঘাওয়ার যে ওই ইয়েগুলো আছে, যে আরবের যে ঘাওয়ার, ঠিক আছে, ওই সমস্ত অঞ্চল থেকে কী হয়, সমুদ্রের মাঝখান থেকে খনিজ তেল তোলা হচ্ছে। তাহলে ওই সমস্ত জায়গাগুলোতে কী হয় বলতো, যখন তোলা হয় তখন কী হয়, অনেক সময় তেলগুলো বাইরে ছিটে পড়ে যায়। ঠিক আছে, বা বাইরে পড়ে যায়, যার ফলে কী হয়, যার ফলে ওই খনিজ তেলগুলো থেকে কী হচ্ছে, জলটা দূষিত করে ফেলে। বোঝা গেছে? এবং শুধু তো জল দূষিত হয় না তা না, সমুদ্রের আরও যে সমস্ত প্রাণীগুলো আছে, মানে মাছ টাছগুলো, ওরাও কি অনেক সময় মারা যায়। কেন মারা যায়? কারণ খনিজ তেলটা খেয়ে ফেলে এবং ওদের শরীরে তখন বিষক্রিয়া তৈরি হয়। ঠিক আছে, বিষক্রিয়া হওয়ার ফলে ওই বা ওটা তো বিষক্রিয়া, মাছটা মারা যাচ্ছে। আরও কী হচ্ছে দেখো, যদি ওই জলের উপর তেল ফেলা হয়, যখন দেখবে তেলটা উপরে ভেসে থাকে না? ভেসে থাকার ফলে যখন কোনো পাখি টাকিগুলো যেগুলো মাছ টাছ খেতে যায় আর কি, তারা যদি ওই মাছটা খেতে যায়, তখন ওদের পাখনায় বা ওদের পালকে কী হয়, ওই যে তেলটা আটকে গিয়ে কী হয়, ওরা তখন উঠতে পারে না। তখন লক্ষ্য করেছিলাম জিনিসটা, দেখবি কোনো পালক দেখবি কোনো একটা গ্লাসের ভিতরে জল দিয়ে যে তেল দিবি, দেওয়ার পরে দেখবি পালক নিয়ে তুলবি, দেখবি ও পালকটা দেখবি স্যাঁতস্যাঁত হয়ে গেছে। বুঝতে পারছিস? তেলে হয়ে গেছে, আর তেলগুলো সব পালকের ভিতরে জড়িয়ে গেছে। বুঝতে পারছিস? তার মানে কি, তেলটা ওই পালকটা তখন কী হয়ে যায় বলতো, পালকটা নষ্ট হয়ে যায়, পালকটা কোনোভাবে কাজে লাগাতে পারবি না। সুতরাং পাখিরা যখন ওই রকম একটা অবস্থার মধ্যে পড়ে যায়, তখন কী হয় বলতো, পাখিরা তখন আর উঠতে পারে না, আর তখনই না খেতে পেয়ে ওরা মারা যায়। বুঝতে পারছিস? দেখে নাও তো পরেরটা কি বলছে, দেখো যে তাপীয় দূষণ। তাপীয় দূষণ, দেখো তাপীয় দূষণটাকে দেখো, যে সমস্ত শিল্প কারখানা থেকে গরম জল নির্গত হয়, সেই সমস্ত শিল্প থেকে গরম জল নির্গত হয়, সেই গরম জল যদি কোনো প্রধান জলধারায় গিয়ে মেশে বা নদীতে বা সমুদ্রে গিয়ে মেশে, তখন কী হয় বলতো, নদীর যে জলটার অক্সিজেনের পরিমাণটা কী করে দেয়, কমিয়ে দেয়। তখন যদি কোনো কোনো পুকুরে গিয়ে মেশে যায়, মনে করো পুকুরে গিয়ে মেশলো, তাহলে পুকুরে তো জলটা তো কম থাকে, এবং ওই গরম জলটা যদি মিশে যায়, তখন কী হবে, ওই জলটাকে আরও বেশি করে অক্সিজেন মুক্ত করে ফেলে। এবং যদি পুকুরে কোনো প্রাণী থাকে, যারা পুকুরে জলে বেঁচে রয়েছে, তারা যদি থাকে, মাছ টাছ এটা ওটা থাকে, তখন কী হবে বলতো, ওই মাছরা অক্সিজেনের অভাবে তখন কী হবে, মারা যাবে। এই জন্য দেখবা কোনো পুকুরে যদি গরমকালের দিকে, বিশেষ করে গরমকালের দিকে দেখবা, যদি বেশি গরম পড়ে, তখন কী হয় বলো তো, জলে অক্সিজেন ফেল করে এবং মাছেরা কী হয়, মারা যায়। তার মেন কারণ হচ্ছে এটাই, যে গরম জল যদি কোনো কিছুতে পড়ে, মানে জলের যদি গরম হয়ে যায়, তখন জল থেকে কী হয়, অক্সিজেনটা বেরিয়ে যায়। বুঝতে পারছো? যার ফলে কী হয়, জলের অক্সিজেনের ঘাটতির জন্য মাছেরা মারা যায়। বোঝা গেছে?
তো এটা গেল কি তাপীয় দূষণ। তাহলে এরকম দেখো তাপ বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা কলকারখানা থেকে যে সমস্ত উষ্ণ জলগুলো নির্গত হয়, সেই উষ্ণ জলগুলো কী করতে হবে, সেই উষ্ণ জলগুলো প্রধান জলধারের সাথে মিশছে এবং সেই জলধারা থেকে মিশার ফলে কী হচ্ছে, জলের ভিতরে যে অক্সিজেন আছে সেটাকে বের করে দেয় এবং জলের ভিতরে থাকা যে সমস্ত প্রাণীগুলো সেগুলো কী হয়, মারা যায়। বোঝা যাচ্ছে? এবার দেখে নাও বায়ু দূষণের কারণে কি জল দূষণ। দেখো বায়ু দূষণের কারণে জল দূষণ। বায়ু দূষণের কারণে কি দেখেন, বায়ু আবার কীভাবে দূষণ করছে দেখে নাও। জলের সাথে বায়ুর কি সম্পর্ক দেখে নাও। মূলত পরীক্ষা নিরীক্ষা কেন্দ্র বা যে সমস্ত অঞ্চলগুলিতে বেশি পরিমাণে কী হয়, ওই যে কলকারখানা রয়েছে, গাড়ি ঘোড়া বেশি চলে, গাড়ি টাড়ি বেশি চলে, সেই সমস্ত অঞ্চলগুলোতে কী হয়, প্রচুর পরিমাণে কী হয়, ধোঁয়া উৎপন্ন হয় বা গ্যাস উৎপন্ন হয়। এমনকি যেমন হচ্ছে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সেই সমস্ত গ্যাসগুলো উৎপন্ন হয়। আর সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডগুলো মূলত এই দুটো গ্যাস মিশে কী হয়, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে, সালফিউরিক অ্যাসিড, যেটাকে বলা হয় অ্যাসিড রেইন বলা হয়। এবং ওই গ্যাসটা কী হচ্ছে, উপরে যখন উঠে যায় তখন কী হচ্ছে, এবং বৃষ্টি নামার সময়, বৃষ্টি যখন নামে, প্রথম দিকে বৃষ্টি যখন নামে তখন কী বলতো, ওই গ্যাসটার সাথে মিশে গিয়ে বৃষ্টিটা মিশে গিয়ে কী হয়, নামে। বুঝতে পারছো? নামার ফলে কী হয়, ওই বৃষ্টি যখন কী হয়, অ্যাসিড বৃষ্টি। ওই বৃষ্টি যদি কোনো এলাকায় হয়ে থাকে তখন কী হবে, সেই এলাকার গাছপালা বলো বা কোনো স্মৃতিসৌধ বলো, ঠিক আছে, বা গাছপালায় ধরি, গাছপালা পড়লে কী হবে, গাছের পাতা সব নষ্ট করে দেবে, গাছের পাতা সব পুড়ে যাওয়ার মতো হবে, হলুদ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কোনো পুকুরে যদি পড়ে তখন কী হবে, পুকুরের মাছ টাছগুলো সব মারা যাবে। আর পুকুরের মাছ না, শুধুমাত্র পুকুরে যে সমস্ত প্রাণীগুলো রয়েছে সবই মেরে ফেলবে, ঠিক আছে। তারপর এর ফলেও কী হতে পারে, মানে এর জন্য বায়ু দূষণও জল দূষণের পিছনে দায়ী, বায়ু দূষণও জল দূষণের পিছনে দায়ী। বোঝা গেছে? সেটা কিসের জন্য দায়ী? অ্যাসিড বৃষ্টি, বা ওটাকে বলে অ্যাসিড রেইন বলা হয়। বুঝতে পারছো? অ্যাসিড রেইন, বোঝা গেছে? এবার দেখো আর্সেনিক দূষণ কি, দেখে নাও। আর্সেনিক দূষণ, আর্সেনিক দূষণ, দেখো আর্সেনিক দূষণটাকে দেখো, মাটির নিচে কি রয়েছে, আর্সেনিক রয়েছে, তাই তো। এই দেখবা বিশেষ করে নদিয়া, কৃষ্ণনগর বা আমাদের দিকে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত অঞ্চলগুলোতে কী হয়, বেশি পরিমাণে আর্সেনিকের সমস্যা, বিশেষ করে আর্সেনিকের সমস্যা রয়েছে। আর্সেনিক কি? আর্সেনিক দূষণ হচ্ছে এক ধরনের জলঘটিত রোগ। যদি কোনো দূষিত জল, যদি তাতে আর্সেনিক মিশে থাকে, যদি কেউ সেই দূষিত জল পান করে তাহলে কী হবে, তার হাত পায়ের কালো 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 ছোপ 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 কী হবে, দাগের তৈরি হবে। চামড়া কী হবে, চামড়া কালো কালো হয়ে যাবে, ঠিক আছে, ছোপ ছোপ দাগে পরিণত হবে, ঠিক আছে। তাহলে এটা কিসের জন্য হবে? ওটাকে বলে আর্সেনিক দূষণ। আর্সেনিক দূষণের ফলে কী রোগ হয়? সেটা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। কী হয়? ব্ল্যাক ফুট ডিজিজ। কোশ্চেন আছে কিন্তু যে আর্সেনিক দূষণের ফলে কী রোগ হয়, পরে পৃষ্ঠাতে আছে। আর্সেনিক দূষণের ফলে কী রোগ হয়? ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়। বোঝা গেছে? তাহলে এটা সবচেয়ে বেশি হয় কোথায় আমাদের দিকে, দেখো সবচেয়ে বেশি হয় কোথায় আমাদের দিকে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গাগুলোতে আর্সেনিক দূষণের প্রভাবটা সবচেয়ে বেশি, ঠিক আছে। এবার দেখে নাও, আর এখান থেকে প্রশ্নটা কেমন আসে যে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়, সেটা হচ্ছে বলো, ব্ল্যাক ফুট ডিজিজ, ঠিক আছে, মনে থাকবে। এবার দেখে নাও আর এক কটা ইনফরমেশন দেওয়া আছে, দেখো যে 1932 সালে জাপানে মিনামাটা দুর্ঘটনা ঘটেছিল। 1932 সালে, সালটা মনে রাখবে এবং কোথায় ঘটেছিল মনে রাখবে এবং রোগটার নাম কি সেটা মনে রাখবে। বোঝা যাচ্ছে? 1932 সালে জাপানে যে দুর্ঘটনাটা ঘটেছিল তার নাম কি? বলো বলো। 1932 সালে জাপানে একটা দুর্ঘটনা ঘটেছিল, তার নাম হচ্ছে মিনামাটা রোগজনিত দুর্ঘটনা, ঠিক আছে। মিনামাটা রোগজনিত দুর্ঘটনাটা কেমন দেখো, পারদ বা মার্কেট যেটা করলে পারদ, ওই পারদ জলের ভিতরে কোনো কারণে সমুদ্রের জলের ভিতরে মিশে গেছিলো এবং মিশে যাওয়ার ফলে ওই সামুদ্রিক মাছেরা ওই পারদটা খায়, ঠিক আছে। খাওয়ার ফলে ওই মাছেদেরকে আবার যারা খেয়েছিল, মানে সমুদ্রের মাছটা ধরা হয়তো, ঠিক আছে, যারা খেয়েছিল তাদের কি ওই রোগটা মূলত হয়েছিল। বোঝা গেছে? ওই মার্কারি জনিত রোগটা হয়েছিল, ওটাকে বলা হয় মিনামাটা দুর্ঘটনা বলে। বোঝা যাচ্ছে? জাপানে হয়েছিল 1932 সালে এবং প্রচুর পরিমাণে লোক ওই মাছ খেয়ে কী হয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল এবং মারাও গিয়েছিল। বোঝা যাচ্ছে? এটাও কিন্তু ভীষণ প্রশ্ন আসে কিন্তু।
এবার দেখে নাও আরেকটা দেখো প্রশ্ন, দেখো যে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, দেখো যে উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতের সাথে যে যুদ্ধটা হয়েছিল, সে কুয়েতেরা ওরা কি করেছিল বলতো, জাপানে কুয়েতের যে ট্যাঙ্কিগুলো আছে মানে যেখান থেকে খনিজগুলো তোলা হয়, সেই ট্যাঙ্কিগুলো কি করা হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবং ট্যাঙ্কিগুলো জ্বালানোর ফলে সমুদ্রে প্রচুর পরিমাণে টেলগুলো কি হয়, বুঝতে পারছিস তো, মিশে যায়। যার ফলে কি হয়েছিল, যে ঘটনাটা বললাম যে ওই সমুদ্রের মাছেরা মারা গেছিলো, প্রচুর পরিমাণ মাছ মারা গেছিলো, ঠিক আছে। বা তারপরে হচ্ছে পাখি টাকিগুলো ওই ডানার ঝাপটাতে পারতো না, কারণ কি ওই পাখিতে যে ডানাতে তেল আটকে গেছিলো, ঠিক আছে, পাখিরা উঠতেই পারতো না। একসময় কি না খেতে পেয়ে পাখিগুলো মারা যেতে থাকে, ঠিক আছে। এগুলো কিসের জন্য হয়েছিল, ওই সমুদ্রের জলের তেলের যে স্তর পড়েছিল ওটার জন্য মূলত এই কারণটা হয়েছিল, ঠিক আছে। আর দেখে নাও এবার দেখে নাও কোথায় কোথায় মূলত আর্সেনিক জনিত আর্সেনিক ঘটিত রোগগুলো হয়, ঠিক আছে। দেখো ওখানে দেওয়া আছে, দেখো পশ্চিমবঙ্গের হলদিয়া বা ওটা আলাদা, এখানে দেওয়া আছে দেখো 5 নম্বরে দেওয়া আছে, দেখো 5 নম্বরে দেখছো 5 নম্বর দেওয়া আছে, দেখো পশ্চিমবঙ্গের যে মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলগুলিতে আর্সেনিক জনিত রোগটা হয়। আর্সেনিক জনিত রোগটার যেটা নাম, সেটার নাম হচ্ছে কি ব্ল্যাক ফুট ডিজিজ, ঠিক আছে। আর দেখো 3 নম্বর যে পয়েন্টটা দেখো দেওয়া আছে, আমাদের দিকে শিল্প কারখানা থেকে কি হয়, এই দূষণটা হয়ে থাকে, জল দূষণটা হয়ে থাকে কোথায়, সেটা হচ্ছে হলদিয়া শিল্প অঞ্চলে। কোথায় সেটা, হলদিয়া শিল্প অঞ্চলে। ওখানে কি হয়, ওখানেও পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে, ঠিক আছে, পেট্রোলিয়াম সংশোধনাগার রয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো তো, শোধনাগার রয়েছে, পেট্রোলিয়াম শোধনাগার। ওখানে কি হয়, ওখানে পেট্রোলগুলো ওই সমুদ্রের জলের সাথে মিশে গিয়ে ওখানকার পরিবেশটা কি করে ফেলে, দূষণ করে ফেলে, বোঝা গেছে। তাছাড়া আগে আমাদের দিকটা আগে প্রচুর পরিমাণে ওই মাছ চাষটা সেটা বেশি পরিমাণে হতো, ঠিক আছে। কিন্তু এখন কি হচ্ছে বলো তো, এখন সেই পরিমাণে মাছ চাষ আর হচ্ছে না, মাছ মারা যাচ্ছে। কেন হচ্ছে, কারণ হচ্ছে জ্বরটা কি হচ্ছে, দূষণ করে ফেলছে, ঠিক আছে, জ্বরটাকে দূষিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার জন্য মূলত এটা হচ্ছে। এবার দেখে নাও এখানে দেওয়া আছে, দেখো 4 নম্বর 6 নম্বর যে পয়েন্টটা, 6 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম ইউট্রোফিকেশন, দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট 6 নম্বর পয়েন্টটা। তারপর দেখো 5 নম্বর যেটা বললাম, যে কোথায় কোথায় মূলত আর্সেনিক জনিত রোগটা বেশি দেখা গেছে, তাহলে বলবে কি হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা এই সমস্ত অঞ্চলগুলোতে কি ওই যে আর্সেনিক জনিত রোগটা বেশি পরিমাণে দেখা গিয়েছে, ঠিক আছে। আর দেখো আর এখানে কি কি রোগ আছে, দেখো আর্সেনিক দূষণের ফলে কি কি হয়, চর্মরোগ বা রক্তগল্পতা বা যকৃত, ফুসফুসে নানা রকম ক্যান্সারও হতে পারে। তাহলে আর্সেনিক দূষণের ফলে আর কি কি হতে পারে, রক্তগল্পতা হতে পারে, যকৃত বা ফুসফুসে ক্যান্সার হতে পারে, বা চামড়ায় দাগ হয়ে যেতে পারে, বা কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো স্কিনের সমস্যা হতে পারে বা ক্যান্সারের সমস্যা হতে পারে, ঠিক আছে। আর যেটা দেখো ফ্লোরোসিস রোগটা কিসের জন্য হয়, ফ্লোরাইড থেকে হয়, মনে থাকবে একটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফ্লোরোসিস রোগটা কিসের থেকে হয়, ওটা হচ্ছে ফ্লোরাইডের জন্য হয়। কিসের জন্য হয়, ফ্লোরাইড, মনে থাকবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো দেওয়া আছে, আর ফ্লোরাইডটা কি মূলত দাঁত এবং হাড়ের সমস্যাজনিত রোগ, ঠিক আছে, মানে কি দাঁতটা ক্ষয় করে ফেলা, ঠিক আছে, বা হাড় নরম করে ফেলা, এগুলো কিসের জন্য হয়, ওই ফ্লোরাইডের জন্য হয়ে থাকে, ক্লিয়ার। আর দেখো আর মিনামাটা রোগ যেটা বললাম, সেটা তো পারদ ঘটিত রোগ, ঠিক আছে। কোথায় ঘটেছিল সেটা, জাপানে 1932 সালে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে মিনামাটা রোগটা কিসের জন্য হয়েছিল, এটা পারদ থেকে, মার্কারি মানে পারদ থেকে এটা হয়েছিল, কোনো সমস্যা নেই। এবার দেখে নাও ইটা রোগটা কিস থেকে হয়েছিল, ওটা হচ্ছে ক্যাডমিয়াম থেকে। কোশ্চেন আসে কিন্তু যে ইটা রোগ কিসের থেকে হয়, তা বলতে হবে কি, ক্যাডমিয়াম, মনে থাকবে, ক্যাডমিয়াম। এবার দেখে নাও এখানে একটা ডায়েরি দেওয়া আছে, দেখো ডান সাইডে পিকলুর ডায়েরি, দেখো এর ডায়েরিতেই দেওয়া আছে, দেখো বাদ দাও কি কার নাম দেখার দরকার নেই, জাস্ট ইনফরমেশন নেবে যে প্রতি বছর গবেষকরা গবেষণা করে দেখেছেন যে প্রায় 30 লক্ষ শিশু কি হয়, জল দূষণ জনিত রোগে কি হয়, মারা যায়। পৃথিবীর প্রায় 30 লক্ষ শিশু জল দূষণ ঘটিত রোগে মারা যায়, বোঝা যাচ্ছে, 30 লক্ষ শিশু, কম না কিন্তু,
প্রতি বছর এটা, ঠিক আছে, ইভেন এখনও যায়। এখানে আবার তেমন কোনো কোশ্চেন নেই। আর এখানে পাবে দেখো জল, এখানে দেখো একটা দেওয়া আছে, দেখো 73 পৃষ্ঠা একদম উপরে, যেটা একটা এই পিঙ্ক কালারের যে বক্সটা আছে না 73 পৃষ্ঠা উপরে, দেখো ওখানে দেওয়া আছে, দেখো জল শোধন করতে গেলে কি কি ব্যবহার করতে হবে। দেখো কড়াইশুঁটি বা অরহর ডাল বা মুসুর ডাল এরকম কতগুলো গাছের গাছ জলকে নোংরা মুক্ত বা দূষণ মুক্ত করতে সাহায্য করে। মনে থাকবে কি কি বললাম, ওই নামগুলো করবে, কড়াইশুঁটি, অরহর ডাল বা মসুর ডাল, এরকম কতগুলো গাছগুলো কি করে জলকে শোধন করতে, দূষিত মুক্ত করতে সাহায্য করে। বোঝা গেছে? বোঝা গেছে? এবার দেখেন এখানে দেখে দেওয়া আছে, দেখো 72 পৃষ্ঠা আছে, দেখো 72 পৃষ্ঠায় যে বক্সটা করা আছে না সাইডে, 72 পৃষ্ঠায় যে বক্সটা করা আছে, ঠিক আছে, 72 পৃষ্ঠায় দেখো, ওখানে দেখো দেওয়া আছে কোনো দূষিত জলকে যদি 100°C তাপমাত্রায় 10 মিনিট ফুটানো হয়, তাহলে সেখানে সেই জলটা কি হবে, দূষণ মুক্ত হবে এবং সেটা খাবার জন্য উপযুক্ত হবে। বোঝা গেছে আমি কি বলেছি? তাহলে কি বলবে, কোনো জলকে যদি দূষণ মুক্ত করতে চাও, তাহলে কি করতে হবে, জলটাকে 100°C তাপমাত্রায় 10 থেকে 12 মিনিট তাকে ফোটাতে হবে। ফোটালে সেটা কি হবে, দূষণ মুক্ত হবে এবং সেটা খাবার উপযুক্ত হবে, ঠিক আছে। এবং দেখো কোনো জলকে যদি এটা শোন, কোনো জলকে যদি দূষণ মুক্ত করতে চাও আর কি উপায় রয়েছে, দেখো ওই যে হ্যালোজেন ট্যাবলেট বা জিঙ্ক পারম্যাঙ্গানেট, ঠিক আছে, ওইগুলো ইউজ করতে হয় জলে, যার ফলে কি হয়, জলের যে দূষণ ভাব সেটা কমে যায়। তাছাড়া কি ফিটকিরি আছে, কলিচুন আছে, এই সমস্তগুলো ইউজ করতে হয় জলকে দূষণ মুক্ত করতে গেলে। ক্লিয়ার? তাহলে কি বললাম, হ্যালোজেন ট্যাবলেট আছে, জিঙ্ক পারম্যাঙ্গানেট আছে, তারপরে কি ওই যে কলিচুন বা ফিটকিরি, এই সমস্তগুলো ইউজ করতে হয়। ক্লিয়ার? মনে থাকবে? এখানে নিচে কিন্তু দেওয়া আছে, কিন্তু সব পড়বে। তারপর দেখে নাও জল দূষণ প্রতিরোধ। এবার দেখে নাও জল দূষণ প্রতিরোধটাকে, জল দূষণ প্রতিরোধটাকে একদম খুবই কিন্তু ইজি। যে কারণগুলো বললাম, তাহলে এই সমস্ত কারণগুলো যদি তুমি না করো তাহলে কি হবে, সেটা জল দূষণ রোধ হবে কিনা। তো যে কারণগুলো আমি বলেছি, জল দূষণের কারণ বলেছি, তাহলে সেইগুলোকে আমি বন্ধ করব। এক্সট্রা আলাদাভাবে কোনো কিছু পড়ার দরকার নেই। শুধু দেখবে শিল্প থেকে দূষণ, তার কি বলবে, যে যে সমস্ত অঞ্চলগুলিতে শিল্প গড়ে উঠেছে, সেই সমস্ত অঞ্চলগুলিতে নদীর আশেপাশে কোনো শিল্প গড়ে তুললে হবে না, বা যদি গড়েও তুলো তাহলে জলটা যাতে সরাসরি নদীতে গিয়ে না মেশে বা সেই জলাধারে গিয়ে না মেশে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বোঝা যাচ্ছে? পরে কি বলবে, গৃহস্থলী থেকে, তো গৃহস্থলী থেকে অতিরিক্ত যে সমস্ত নোংরা জলগুলো ইউজ করে ফেলছি আমরা, সেই সমস্ত নোংরা জল যাতে পুনর্ব্যবহার করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ তুমি চাল ধুচ্ছ বা সবজি ধুচ্ছ বা যাই ধুচ্ছ না কেন, সেটা কি করতে পারো, সেই জলটাকে কি করতে পারো, কোনো গাছের গোড়া দিতে পারো, তাই তো। সেটাকে সরাসরি আমি জল পুকুরে না দিয়ে বা নদীতে না দিয়ে বা কোনো জলধারে না দিয়ে কি করবো, আমি সরাসরি গাছে দেবো, তাহলে গাছেরও উপকার হবে, পরিবেশের উপকার হবে, আর জলটার একটা সুষ্ঠু ব্যবহার হয়ে গেল। তাহলে সেরকম কাজ করতে হবে, ঠিক আছে। আর কৃষিক্ষেত্র থেকে দেখো না, তাহলে কৃষিক্ষেত্র যে সমস্ত পুকুর বা নদীর আশেপাশে কৃষি জমি রয়েছে, সেই সমস্ত কৃষি জমি থেকে যাতে করে কীটনাশকযুক্ত সার প্রধান জলাশয়ের সাথে না মেশে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো খনিজ তেল দূষণ। তা যে সমস্ত অঞ্চলগুলি থেকে খনিজ তেল মূলত তোলা হয়, সেই সমস্ত অঞ্চলগুলিতে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে, যাতে খনিজ তেলটা সমুদ্রের জলের সাথে না মেশে। কিছু না, কিন্তু মুখস্থ করার দরকার, এগুলো কিছু দরকার নেই, জাস্ট কীভাবে আটকাবো সেগুলো বলবো, ঠিক আছে। তারপরে তাপীয় দূষণটা কি দেখো, যে সমস্ত শিল্প কলকারখানা থেকে তাপযুক্ত জল নির্গত হয় বা গরম জল নির্গত হয়, সেই সমস্ত গরম জল যাতে আগেই প্রধান নদী বা জলাশয়ের সাথে মেশানোর আগে সেই জলটাকে যেন ঠান্ডা করে তারপরে মেশানো হয়, তাতে কি হবে, জলের যে অক্সিজেনের মাত্রা সেটা কি হবে, স্বাভাবিক থাকবে, অর্থাৎ কমে যাবে না। বোঝা যাচ্ছে আমি কি বলেছি? তারপরে দেখো বলা আছে যে বায়ু দূষণের কারণ। তাহলে যে সমস্ত বায়ু দূষণের মেন কারণ কি, যেটা হচ্ছে গাড়ি বা হচ্ছে শিল্প কলকারখানা, তাই তো। তাহলে সেই সমস্ত গাড়ি বা শিল্প কলকারখানাগুলো ব্যবহার কি হবে, একটু কমাতে হবে।
ঠিক আছে? তাহলে কি হবে, সেগুলো বায়ু দূষণটা রোধ হবে। আর বায়ু দূষণ রোধ হওয়া মানে কি, অ্যাসিড বৃষ্টি আর হবে না, তাই তো? এবার দেখেন আর্সেনিক জনিত দূষণ কি? তো আর্সেনিক জনিত দূষণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে জল আমরা মাটি থেকে তুলে নেবো না। অতিরিক্ত জল তুলে নিলে কি হবে, আর্সেনিকের যে লেভেল, আর্সেনিক মাটির নিচে কী রয়েছে আর্সেনিক, এবং যখনই জলটা তুলে নিচ্ছে তখন কী হচ্ছে বলতো, ওই লেভেলটা, ওই স্তরটা কী হচ্ছে, খালি হয়ে যাচ্ছে, বায়ু ভরে যাচ্ছে তখন ওই স্তরটায়। এবং আর্সেনিকের সাথে যখনই বায়ুগুলো বিক্রিয়া করছে তখন কী হচ্ছে, তখন সেটা বিষক্রিয়া হয়ে যাচ্ছে, বিষে পরিণত হচ্ছে আর্সেনিকটা। এবং তখন কী হচ্ছে, ওই আবার যখন জল বাড়ছে তখন কী হচ্ছে, আর্সেনিকটা মিশে যাচ্ছে না জলের ভিতরে। বুঝতে পারছিস আমি কী বলছি? যখনই আবার বর্ষার সময় জল বেড়ে যাচ্ছে তখন আর্সেনিকটা কী হচ্ছে, আবার জলের সাথে মিশে যাচ্ছে, আবার জল নামছে তার মানে কি আর্সেনিকও নামছে, আবার জল উঠছে তখন কী হচ্ছে, আর্সেনিক আবার লেভেল উঠে যাচ্ছে। এরকমভাবে কী হচ্ছে, হলে কী হবে, আর্সেনিকটা জলের সাথে মিশে গেলে আমাদের সেটা আমরা যদি খাই তখন কী হবে, শরীরের ক্ষতি হবে, তাই তো নাকি? এই সমস্ত রোগগুলো হবে। তাহলে সেই দিকে সেগুলো যাতে না হয় সেদিকে কী করতে হবে, লক্ষ্য রাখতে হবে। ক্লিয়ার? এবার দেখে নাও রাষ্ট্রীয় সংঘের মত অনুসারে আমাদের পৃথিবীতে কোনো দেশ রয়েছে যারা প্রচুর পরিমাণে জল ইউজ করে, আবার কোনো দেশ রয়েছে যারা দিনে 5 লিটার জল ইউজ করতে পারে না, 5 লিটার জল ইউজ করতে পারে না। ঠিক আছে? আমেরিকার মতো দেশ, উন্নত দেশ, তারা কি করে, দিনে প্রায় 50 লিটার মতো জল ইউজ করতে পারে। কিন্তু যারা মাদাগাস্কার মতো দেশ, আফ্রিকার যারা মাদাগাস্কার মতো দেশগুলোতে দিনে 5 লিটার জলও ইউজ করতে পারে না। কেন পারে না? কারণ সেখানে জলের অভাব, তাই তো? আমাদের দেশে নিয়ম অনুসারে মূলত একটা প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় 20 লিটার পর্যন্ত জল লাগে দৈনিক। ঠিক আছে? কিন্তু আমাদের কেউ সেটা বেশি ব্যবহার করে, আবার কেউ সেটা ব্যবহার করতে পারে না। ঠিক আছে? যাক,